আমার চাহিদা মতো দিতে পারে না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব? সেটা কিডনি লাগলে দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি। টিকটকের ভিতর ঢোকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক, শুধু আমি না, প্রতিটা কিডনি যারা পেশেন্ট আছে, আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট। তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না, আমার বউ অনেক জায়গায় বলেছে, শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো দিতে পারে না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব সেটা? আপনারা কি পারবেন যে আপনার সব নাই, তারপরে আপনি আর একজন বউ বিয়ে করবেন? মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে, মানে তার মিডিয়ার কাছে বলে সে, তারা অভিনয় জানে, তারা মিথ্যা কথা জানে প্রচুর। তার বোন হচ্ছে এসব করাচ্ছে, তার বড় বোনটা, তার টাকা আছে, পাওয়ার আছে, অনেক কিছু আছে, যা খুশি সে তাই করাতে পারে। আমার কোন সময় আবার কি করবে, কোন সময় মেরে দিবে কিনা। আমার মা সবসময় ভয়ে থাকে যে তুই কলমা যাস না বা। আমি বলছি, আমার ওখানে বাড়ি, আমার নিজের বাড়ি, আমি ওখানে যাবো না কে? তোকে মেরে দিবে ওরা। ওরা খুব খারাপ মানুষ, সবাই জানে। এর ভিতরে আমার আমার ব্যবসা দিয়ে আমি চলছিলাম, কিডনির ট্রিটমেন্টও আমি করছিলাম, তখন তো আমার ব্যবসা ছিল। যখন নাকি কিডনি অপারেশন করা লাগবে, যখন চেন্নাই থেকে বলে দিল যে আপনার অপারেশন করা লাগবে, তখন চিন্তায় পড়ে গেলাম। এর ভিতরে আমাদের বাড়ি আবার চেঞ্জ হয়েছে, এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ এসে বাড়ি কিনে নিল। সবাই সবার বাড়ি কিনে নিল, আমারটা নিয়ে নিছে। ওরা বাড়িটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওই পাশে নতুন আজকে 9 বছর ধরে। তো ওইখানে আবার আমি জায়গা কিনে আবার বাড়ি করলাম। এই বাড়ি বিক্রি করে যদি কোম্পানি সব নিয়ে নিছে। বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কথাই আর এই সব বলি নাই। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি দোতলাটা। মানে ওখানে ওই যে দান, যেটা দানপত্র হলে ওভাবে দান করে দিছি আর কি। দলিল মলিল সব আছে। দোতলা পুরাটা, যেটা দাম এখন 60 লাখ টাকার মতো আছে। তো দেওয়ার পরে বেশ, তারপরে ও কিডনি দিল। যখন কিডনির অপারেশন হলো, সেও দিল। তার মা বোন অনেক নিষেধ করছিল, তারপরে দিল। তখন আমাদের সম্পর্ক খুব ভালো। তারপরের থেকে দেখি যে আস্তে আস্তে ওর কেমন যেন মন মানসিকতা, মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে। টিকটকের ভিতর যখন ঢুকলো, টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। মানে এমন হয়েছে যে তার বউ থাইল্যান্ড থেকে, এলাকায় আপনি চিনবেন না, আমি যে বলছি এলাকার মানুষ চিনবে কাকে আমি বলতেছি, থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে, সারাসারি হয়ে গেছে। সে এসে আমাকে যখন বলছে, তার ফুফাতো ভাই আমার আবার বন্ধু, সে যখন বলছে অনেক মোবাইল নাম্বার পাঠাচ্ছে, অনেক এসএমএস, আমি এগুলো কি? কারণ ওর নাম্বারটা নাই, ও আরো 3টা নাম্বার দিয়ে ওর মায়ের কাছে গিয়ে গিয়ে এসব করে, আমার এখান থেকে করে, পার্লার থেকে বসে করে। আমি এটা জানতাম না। যাই হোক, ওর পরে আবারও আমি বললাম দেখেন, এর আগেও আর একবারও ধরছি আমার ওয়াইফকে, এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে। তো কোনো সরিও বলে না, কোনো দুঃখ প্রকাশও করে না, ধরার পরে চুপচাপ। 3 বছর ধরে আমার বাসায় থাকে, রাজীব নামের, রিজবিতে চাকরি করে। ইনচার্জ ছিল ইয়ার আপনার কোয়ালিটি ইনচার্জ। তো তার একটা ছোট ছেলে আছে, বউ আছে। সে বউরে 3 মাস করে বাড়িতে রাখে, আর 1 মাস বা 15 দিন 20 দিন এমন করে এখানে রাখে, তাদের সুবিধার জন্য আর কি। তো তারা আজকে 1 বছর ধরে, এটা সব ওর কাছ থেকেই পরে সব শুনছি, কারণ এই 2 মাস যখন ছিলাম তখন সবই বলছে ও। তো যখন আমি একদিনকে শুয়ে আছি, দুজনে তিনজনে, ছেলে কম্পিউটার চালাই তো সবসময়, ও কম্পিউটার চালাচ্ছে, আর ওর রুমে আমরা দুজন শুয়ে আছি। ও করছে, আপনি চ্যাটিং করতেছে। আমি বলছি তুমি কার সাথে চ্যাটিং করছো? তো বলছে তুমি করতে পারো না। ডাইরেক্ট আমার এই কথা বলছে। একদিনকে রাত 10টার সময় আমি কিরে টুনি কই গেল? আমি নিচে গেছি, পার্লারে নাই। ও নিচে সব খুঁজে আসছি, ছাদে গেছি, নাই। তারপরে আমার সন্দেহ হচ্ছে যে এর সাথে মাঝে মধ্যে দেখি, এর রুমটা দেখি তো আটকানোই। আটকানো ধাক্কা দিচ্ছে, খুলছে, যাই অবস্থা দেখছি যে খারাপ অবস্থায় দেখছি। তখন তোর মাথা ঠিক নেই। যে কেউ, আপনারা যে কেউ যদি এই অবস্থায় দেখেন, আপনাকে কাউরি মাথা ঠিক থাকবে না। আমি 2টা শহর মারছি, 2টা শহর মারিয়ে নিয়ে আসছি, তখন ওরা, ওই যে নাইসার মা, সবাই দেখছে যে ওকে মেরে আমি নিয়ে আসছি ওই রুম থেকে টেনে, আর ও সেরা তো পালাইছে। পরে এটা আবার ওই নাইসার মাই আবার নিচে যায়, বলছে আজকে ধরা গেছে রে, আজকে ধরা গেছে, এরকম আশেপাশে বা ভাড়াটিয়াদের বলেছে। পরে ও খালার ওখানে গেল, গিয়ে আমার ছেলের নিয়ে চলে গেল, যে সাভার থানায় আপনার করছে,
মামলা করছে নারী নির্যাতন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরের দিন সেটিং করছে, তো পরে আমি রাগ করে রাত 9টার সময় পিডিসি থেকে কল মাগিলাম, যাই আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাবো এত রাত্রে 10টার সময়। মানে ব্যাগ ট্যাগ গুছানো শেষ, তখন দেখি যে আমার ছেলে আর ওয়াইফ আসছে। কোথায় যাবো? আমি বলছি যাই না, কোথায় যাবো, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। পরে বলছে যেও না। আবার ওই এক যেও না বলছে, পরে আমি থেমে গেছি, আর যাইনি। পরে চিন্তা করলাম কোথায় যেতাম, আমি নিজেও যাই না। তারপরে তখন ওর বোন এটা শুনলো, বড় বোন শুনে পুলিশের মাধ্যমে বা কি মাধ্যমে আমি জানি না, উনি ট্যাগ করলো ওই যে ছেলের নাম্বার, দেখে যে হ্যাঁ ওকে টাকা দিচ্ছে, বর্তমানে আমার ওয়াইফ টাকা দিচ্ছে। সে এমন চিৎকার দিয়ে কান্দা যে জীবনে আমাকে এমন কেউ ভালোবাসেনি। সে যখন তার রুম থেকে বেরোতাম, সে আমার মাথায় হাত দিত এবং কপালে চুমু দিত। এটা সবচেয়ে বেশি ছিল আদরের তার কাছে। যাই হোক, তারপরে ওনার সাথে আর কথা বলে না, আর টাকার উঠানোর ব্যাপারেও বা নাম্বার ওর খোঁজার জন্য কিছু আর করে নাই। তখন খালি কান্দে। আমি তখন আদরও করি, আবার আমার রাগও ওঠে, আমার বুকে এসে কান্দে, চিৎকার দিয়ে কান্দে। আবার আদর করি যে এটা ঠিক হয়ে যাবে, কয়েকদিন লাগবে, হয়তো 2-3 মাস লাগবে। তারপর দেখি ওর মানে ওর ব্যবহার এবং সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কেমন, আমার উপর তার ঘৃণা শুরু হয়ে যাচ্ছে। এতদিন কিন্তু ভালোই ছিল, যতক্ষণ ওর বয়ফ্রেন্ড ছিল ভালোই ছিল, কিন্তু এখন দেখছি এমন এমন কথা বলতেছে যে মানে শুকনো, মানে কি যে একটা আমার, আমি যে কত বড় একটা হিংসার লোক বা আমি যে কত বড় একটা ঘৃণার লোক, এরকম শুরু হইলো। 2 মাস বড় কষ্ট লাগলো এসব দেখে। আর আমার সামনে জোরে জোরে গান বাজায়, তার জন্যে, তার মানে প্রেমিকের জন্যে যেসব গান শোনার দরকার হিরো, মানে সাউন্ড পুরা দিয়ে টিভির ভিতরে এগুলো লাগিয়ে সে এগুলা শুনতে লাগলো। তা আমার তো কষ্ট লাগে, এগুলা প্রতিটা ক্ষেত্রে তো আমার কষ্ট লাগতেছে। আর কান্দে। আমি অনেক বোঝানোর পরে তখন আস্তে আস্তে দেখি যে আমাদের ভিতরে ওর খুব ঘৃণার সৃষ্টি হলো। তখন আমি বললাম যে রেগে বা হাসি মুখে এভাবে আমি বলছি, দেখো এভাবে তো চলে না, তোমার মতো তুমি থাকো, তুমি যা খুশি যখন খুশি যারে খুশি তুমি তার সাথে থাকো। আমি আগের থেকেই বলি, বিয়ের প্রথম থেকেই, যে তোমার ভাল লাগবে না আমাকে, তুমি ছেড়ে চলে যাবা, কোনো সমস্যা নাই, আমার কষ্ট হলে আমি মেনে নেব, কিন্তু কোনো গ্যাঞ্জাম করবে না। তারপরে তো যে জেলে, একবারে জেলে গেলাম 40 দিন। মানে যৌতুকের মামলাটা জামিন হয়েছিল অল্প দিনে, তারপরে দেখি আবার নারী শিশু নির্যাতন মামলা, 2টা মামলা। তো ওদের প্ল্যান ছিল যে আমাকে জেলে মেরে দিবে, কারণ আমি কিডনি রোগী, আমার কিডনির ওষুধ না খেলে কিন্তু আমি বাঁচবো না। আর ওই বাসায় থাকতাম আমরা মাত্র 3 জন। আমার মাকে অনেক আগে ওরা তাড়াইছে, আমার ভাইকে অনেক আগে তাড়াইছে, তো আমার এখানে কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, ওর আত্মীয় আছে। তো আমাকে যে বাসার থেকে তুলে নিয়ে গেলো, আর তো কেউ জানার কথা না। তো ওরা ওইখানে আমি যখন জেলে গেছি তখন কোনো ওষুধ নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই, কিছুই নাই। তো কিডনির ওষুধ না খেলে আমার বাচ্চাও জানে যে আমার কি হবে, আর সবাই জানে। আমার ছোট ভাইটা দৌড়াদৌড়ি করে জামিন করালো। এখন পর্যন্ত আমার বাড়িতে আমি উঠি নাই। আর আমি শুনলাম নাকি ওকে আমি বাড়ির থেকে বের করে দিছি। অনেক কথাই, মানে আমি সব ভিডিও দেখি না ওর, দেখতে আমার বিরক্ত লাগে। দু একজনা দেখাইছে একটু একটু। আর আমার মোবাইলটা আপনারা দেখছেন, এই মোবাইলে মার মোবাইল, আমার কোনো মোবাইল, সম্পূর্ণ আমার কাপড় চোপড় মোবাইল টোবাইল সব ওখানে আটকানো আছে। ওরা যায় গুলশানে বসে থাকে আর ভাড়া ওঠায় নিয়ে যায়। এই অবস্থায় আমি এখন আছি।